হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS স্পিকিং ফর ভেরি বিগিনার্স, বিশেষ করে যারা ইংরেজিকে অনেক ভয় পান এবং ইংরেজিতে যারা একদমই কথা বলতে পারেন না, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। আমি আবারও বলছি, এই ভিডিওটা সবার জন্য না। যারা ইংরেজিতে একদম দুর্বল মনে করেন, যারা সেরকম কোনো বাক্যই মুখ থেকে বের করতে পারেন না, কোনো সেন্টেন্স বলতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখানে আমি কিভাবে আপনি একটা বাক্য গঠন করতে পারবেন, কিভাবে আপনি টেন্স ইউজ করতে পারবেন এবং কিভাবে আপনি বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করে বিভিন্ন বাক্য বলতে পারবেন। হ্যাঁ, সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। প্রথমে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখব যে কিভাবে মূলত একটা সেন্টেন্স বা একটা বাক্য গঠিত হয়। তো বাক্য মূলত কি? বাক্য মূলত আমরা যে কথাগুলো বলি, যেমন ধরেন আমি এখন কথা বলতেছি। এই যে আমি বললাম আমি এখন কথা বলতেছি, এইটা একটা বাক্য। তবে বাক্য হইতে হইলে যে কথাটা বলবো, ওই কথাটার একটা মিনিং থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে। নাহলে মুখ দিয়ে আমরা যে শব্দগুলো বের করি, যেকোনো শব্দই কিন্তু বাক্য না। ওকে? তো এখানে কি বলছে? বাক্য হলো কিছু শব্দের সমষ্টি, যা একটি সম্পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করে এবং তার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। সাবজেক্ট কি? মানে একজন থাকবে যে হচ্ছে কাজ করতেছে এবং প্রেডিকেট হচ্ছে কি? ওই যে কাজ করা, এই কাজ করা নিয়ে আরও বিভিন্ন তথ্য থাকবে বা কাজের বিভিন্ন প্রভাব, এগুলো নিয়ে হচ্ছে তথ্য থাকবে। আমরা একটা উদাহরণ দেখি। আই রিড বুকস, আমি বই পড়ি। এই যে এখানে আই বা আমি হচ্ছে কর্তা, হ্যাঁ, যে মূলত কাজটা করতেছে। এখন প্রেডিকেট হচ্ছে কি? ধরেন রিড বুকস, বই পড়া। আমি কি করি? আমি বই পড়ি। ওকে? তো এই ২ টা জিনিস মিলে হচ্ছে আপনার মেইনলি বাক্য হয়ে থাকে। এটা একটা স্ট্রাকচার বলব না, তবে ২ টা জিনিস বাক্যের মধ্যে থাকে। আমরা একটা আইডিয়াল সেন্টেন্সে কিছু স্ট্রাকচার দেখার চেষ্টা করব পরবর্তীতে। তাহলে বুঝলাম যে কয়েকটা শব্দ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে, কোনো একটা ভাব প্রকাশ করে, তখন আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারি। এবার আসি বাক্যের মূল গঠন। আমরা আগে বলছি বাক্যের হচ্ছে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে। এছাড়াও বাক্যকে আমরা আরও ছোট, ছোট অংশে ভাগ করলে আরও বিভিন্ন জিনিস এখানে আমরা দেখতে পারি। এখানে বলা আছে কি? বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের মূল গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অপশনাল। সাবজেক্ট কি? আমরা আগে দেখলাম সাবজেক্ট হচ্ছে যে মূলত কাজটা করে। ধরেন যে আমি মূলত কাজটা করি। হ্যাঁ? একটা বাক্য থাকে, বাক্যের মধ্যে একজন থাকবে বা একটা জিনিস থাকবে যে মূলত কাজ করতেছে। এবং ভার্ব মানে হচ্ছে কাজ। যে মূলত কাজ করে এবং সে কাজটা আসলে কি? ওই কাজটাই মূলত ভার্ব। ওকে? এখন অবজেক্ট কি? অবজেক্ট বলছে অপশনাল, অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। অবজেক্ট হচ্ছে এই যে কাজ করতেছে, কিসের উপরে কাজ করতেছে বা কাজের ফলে কি পরিবর্তন হচ্ছে বা কাজটা কোন দিকে যাচ্ছে। এই যে কাজ করে, কাজ করা নিয়ে যখন আরও তথ্য দিবে বা আরও বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করবে, তখন হয়তো সেটা অবজেক্ট হইতে পারে। ঠিক আছে? তবে সাবজেক্ট এবং ভার্ব এই ২ টা জিনিস থাকলেই আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, আমরা একটু উদাহরণ দেখি। শি ইটস রাইস, সে ভাত খায়। এখানে শি মানে হচ্ছে সে। সে হচ্ছে এখানে সাবজেক্ট বা অর্থ কর্তা এবং ইটস মানে হচ্ছে খাওয়া। খাওয়া হচ্ছে এখানে ভার্ব, কাজ বোঝাইছে। এখন কি খায়? এই যে খাওয়া নিয়ে যখন অতিরিক্ত তথ্য দিছে, এই জিনিসটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে? সে ভাত খায়। তাহলে আমরা এখানে বুঝলাম একটা বাক্য তৈরি করতে হইলে আমাদের সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সাথে অবজেক্ট বা অতিরিক্ত তথ্য থাকলেও থাকতে পারে। এবার আমরা সাবজেক্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সাবজেক্ট কি? আমরা একটু আগেই কথা বলছি যে সাবজেক্ট হচ্ছে যে মূলত কাজটা করে। হ্যাঁ? কে কাজ করে? সেটাই হচ্ছে সাবজেক্ট বা কি কাজ করতেছে সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। তো সাবজেক্ট জিনিসটা ২ ধরনের হইতে পারে। নাউন হইতে পারে, প্রোনাউনও হইতে পারে। নাউন কি? নাউন মানে হচ্ছে নাম। প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয়। ধরেন যে আমার নাম নাজমুল। ওকে? তো আমার সাথে আমার পাশে একজন বসে আসে, সে আমাকে নাজমুল না বলেও এই শোন, এরকম বলে আমাকে উল্লেখ করতে পারে। এই যে আমাকে এই বলে ডাক দেওয়া বা তুই বলে ডাক দেওয়া, এগুলো মূলত ধরেন যে আপনার প্রোনাউন বা নামের পরিবর্তে ব্যবহার করা হয়। আমরা উদাহরণ দেখি নাউন কি? নাউন হচ্ছে সরাসরি কোনো জিনিসের নাম। রহিম একজন মানুষের নাম। ওকে? বুক, বুক হচ্ছে একটা জাতির নাম বা বলা যায় যে একটা নির্দিষ্ট এক ধরনের জিনিসের নাম।
বই, বই মানে এখানে সব ধরনের বইয়ের নাম বোঝাইছে। ওকে? ইউনিভার্সাল বই। হ্যাঁ? আবার ধরেন যে বইয়ের কোনো স্পেসিফিক যদি নাম থাকে, ধরেন যে কেমব্রিজ ইংলিশ বই, তাহলে কিন্তু কেমব্রিজ ইংলিশ এটাও কিন্তু একটা নাম। ঠিক আছে? রহিম একজন যেরকম মানুষের নাম, ঠিক সেরকমভাবে বুকও হচ্ছে বই জাতির নাম। ওকে? সে বইটা স্পেসিফিক হইলে পরে কেমব্রিজ ইংলিশ, আবার মানুষটা স্পেসিফিক হলে পরে মানুষটা রহিম। ওকে? তো স্পেসিফিকভাবেও নাম হইতে পারে, আবার স্বজাতি বা একটা পুরো জাতি মিলে নাম হইতে পারে। এবার সে প্রোনাউন কি? আমরা বলছি যে নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয়। রহিমকে আমরা বলতে পারি সে, হ্যাঁ? রহিমের পরিবর্তে আমরা she বলতে পারি। বা আমি, আমি আমার নাম, নিজের নামের জায়গায় আমি I বলতে পারি। I মানে হচ্ছে আমি। নাজমুল মানে হচ্ছে আমাকে বোঝাচ্ছে, I মানে হচ্ছে আমি আমাকে বোঝাচ্ছি। ঠিক আছে? আবার she মানে হচ্ছে সে। এখন ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের নামের ক্ষেত্রে বা কোনো ছেলে বা পুরুষ জাতির প্রোনাউন হিসাবে হি ব্যবহৃত হয় এবং মেয়ে জাতির প্রোনাউন হিসাবে হচ্ছে সি ব্যবহৃত হয়। ধরুন যে একটা মেয়ের নাম হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীকে আমরা প্রোনাউন হিসাবে বা তার নাম বাদ দিয়ে অন্য কোনোভাবে তাকে যদি আমরা তাকে ডাকতে চাই বা তাকে উল্লেখ করতে চাই, তাহলে আমরা সি ব্যবহার করব। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে দে। দে মানে হচ্ছে তারা। তারা কখন? তারা হচ্ছে যখন একবারে অনেক ধরনের মানুষ বা অনেকগুলো মানুষ নিয়ে আমরা কথা বলি, তখন হচ্ছে আমরা দে ব্যবহার করি। তো আমরা বুঝলাম যে সাবজেক্ট হইতে পারে নাউন বা প্রোনাউন। এখানে দেখেন হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি হচ্ছে একটা প্রোনাউন। হি একজন মানুষের নাম বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, তার কোনো স্পেসিফিক নাম থাকতে পারে, কিন্তু আমরা এখানে তার নামটা দেখাচ্ছি না, তাকে আমরা হি দ্বারা প্রকাশ করতেছি। সুতরাং আমরা সাবজেক্টই এই জিনিসটা বুঝতে পারলাম। এবার সে ভার্ব কি? সঠিক সহজে বললে ভার্ব হচ্ছে কাজ, যে কাজটা মূলত আসলে করা হয়, যে অবস্থা থাকে বা যে ঘটনা থাকে, সেটা হচ্ছে মূলত কাজ। মনে রাখবেন, ভার্ব ছাড়া কিন্তু কখনোই একটা সেন্টেন্স বা একটা বাক্য কমপ্লিট হবে না। আমরা দেখছিলাম আগে সাবজেক্ট এবং ভার্ব দরকার হয়, সাবজেক্টের চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কখনোই একটা বাক্য বা মিনিংফুল কোনো জিনিস হবে না। তাহলে আমরা আগে কিছু সেন্টেন্স লিখছি, এখানে দেখেন যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এই যে খেলা, খেলা জিনিসটা কিন্তু একটা কাজ। আবার দেখেন যে হি ইটস রাইটস, সে ভাত খায়, যে খাওয়া জিনিসটা কিন্তু একটা কাজ। আর এখানে যে উদাহরণটা আসছে সেটা হচ্ছে শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এই যে চিঠি লেখা, লেখা জিনিসটা কিন্তু একটা কাজ। তো ভিউয়ার্স, আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে হি এর পরে আমরা প্লের সাথে একটা এস যোগ করছি, শি এর পরে রাইটের সাথে আমরা এস যোগ করছি। এটা কেন? এটা হচ্ছে যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকে, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। থার্ড পারসন কি কি? থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে ধরুন থার্ড পারসন, এবং সেটা আবার সিঙ্গুলার হইতে হবে, মানে সেটা আবার একজন হইতে হবে, একজনকে বোঝাতে হবে। শি দ্বারা হচ্ছে একজনকে বোঝাচ্ছে, শি হচ্ছে থার্ড পারসন এবং এটা দ্বারা আবার একজনকে বোঝাচ্ছে। হ্যাঁ, সেজন্য আমরা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করছি। এবার সে অবজেক্ট কি? আমরা বলছি যে অবজেক্ট হচ্ছে কাজ করা নিয়ে আরও বিস্তারিত যদি কোনো তথ্য থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার অবজেক্ট। এখানে দেখেন অবজেক্ট হচ্ছে কর্ম, যে হলো যে ব্যক্তি বা বস্তু ক্রিয়ার প্রভাব গ্রহণ করে। মানে ক্রিয়া মানে কাজের কোনো প্রভাব গ্রহণ করে, কাজের ফলে কোনো জিনিস পরিবর্তন হয় বা ওই কাজ সম্পর্কে আরও কোনো ডিটেল বা তথ্য দেয়, তখন হচ্ছে আমরা অবজেক্ট ব্যবহার করব। সব বাক্যে অবজেক্ট থাকা বাধ্যতামূলক না। উদাহরণ দেখি আমরা, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। আমরা যদি হি রিডস এইটা দিয়ে শেষ করতাম সে পড়ে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে সে পড়ে, এটা একটা অর্থ চলে আসছে, সাবজেক্টটা সেখানে ভার্ব আছে। এ বুক যখন আমরা বলছি, তখন এই পড়া জিনিসটা হচ্ছে আরও স্পেসিফিক হয়ে গেছে, পড়া জিনিসটা আরও তথ্য চলে আসছে, সে একটি বই পড়ে। এবার আসি আমরা টেন্সের মধ্যে। টেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গ্রামার, আইএলস, স্পিকিং, রাইটিং সব কিছুর মধ্যেই। তো টেন্সের মধ্যে আমরা আপনাকে সব ধরনের টেন্স পড়াবো না, যে টেন্সগুলো গুরুত্বপূর্ণ, যে টেন্সগুলো আমাদের জানতেই হয়, সেগুলো হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, বর্তমানে যা কিছু হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, এখানে আর বেশি কিছু বলার নাই। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো, বা আমরা যেটাকে প্রেজেন্ট সিম্পল টেন্স জানি। তো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করা হয়? দৈনন্দিন অভ্যাস, সাধারণ সত্য, স্থায়ী অবস্থা, মানে ডেইলি যে জিনিসটা হয় আর কি, আমরা জানি যে এইটা হয়। হ্যাঁ, বর্তমানে যে জিনিসটা হয় আর কি, ওইটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং সেটাই স্থায়ী অবস্থা বোঝাচ্ছে। মানে সাধারণত হয়, তবে সেটা যে চলতেছে বা ঘুরতেছে বা সেটা শেষ হয়ে গেছে এরকম না, হয়, এইটাই হচ্ছে মূল কথা। এই টেন্সের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট জানি,
ভার্ব জানি। তো ভার্বের বেস ফর্ম কি? ভার্বের সাধারণত ৩ টা ফর্ম থাকে। একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যদি আমরা এখানে বলি যে ইট, ইট এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে। ইটের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে এট ধরেন, হ্যাঁ? আবার ধরেন যে পাস্ট পার্টিসিপল ফর্ম সম্ভবত ইটেন। ওকে? তো এক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম বা যেটা ভার্বের গ্রুপ থাকে আর কি, প্রথম যে রূপটা আমরা সাধারণত কখনো কোনো ভার্ব বা ভোকাবুলারি যখন আমরা মুখস্থ করি না, তখন যেভাবে মুখস্থ করি ভার্বটা ওইটাই, মানে কোনো পরিবর্তন ছাড়া। যাই হোক, তো ভার্বের বেস ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে বা অতিরিক্ত তথ্য থাকবে। উদাহরণ দেখি আমরা, আই ইট রাইস, আমি ভাত খাই। আপনার কি বলতে পারেন এখানে ইটের সাথে কেন এস হইল না? কারণ হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, ইটের সাথে এস হইতো যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো। যাই হোক, সে টিচেস ইংলিশ, সে ইংরেজি শেখায়। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় থাকি। এগুলো প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম আছে এবং সাবজেক্ট আছে, সাথে অবজেক্ট আছে। ওকে, আশা করি আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারছেন। বর্তমানে যেটা হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে চলছে এমন কাজ বা সাময়িক কাজ মেইনলি, মানে এই মুহূর্তে চলতেছে, ওটা তো সারা জীবন আর চলবে না ধরেন, হ্যাঁ, একসময় শেষ হয়ে যেতে পারে। তো বর্তমানে যে কাজটা চলতেছে ওইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে এম ইজ আর, এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করব? এম হচ্ছে যখন আমরা সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করব তখন আমরা এম ব্যবহার করব। ইজ হচ্ছে যখন আমরা ধরেন যে একটা কথাই বলবো বা একজনের সাবজেক্ট একজন এটা বোঝাবো এবং সেটা যদি আপনার হয় যে থার্ড পারসন, ইট হইতে পারে, হি সি হইতে পারে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে ইজ ব্যবহার করব। অ্যান্ড আর হচ্ছে যখন আমরা একাধিক ব্যবহার করব, আমরা, তোমরা, ওই মানে আমরা, দে মানে তারা, তো একাধিক বোঝালে আমরা হচ্ছে আর ব্যবহার করব। এবং আমরা যে ভার্ব ব্যবহার করব, ভার্বের সাথে আমাদের হচ্ছে একটা আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে অবজেক্ট। তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা উদাহরণ দেখি, আই অ্যাম রিডিং এ বুক। এই যে আয়ের সাথে অ্যাম আসছে এখানে, রিডিং, রিডের সাথে একটা আইএনজি যোগ হয়েছে, রিডিং এ বুক। আমি একটি বই পড়তেছি, মানে পড়ার অবস্থায় আছে, চলমান। শি ইজ কুকিং নাও, সে এখন রান্না করতেছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। আপনারা এখন হচ্ছে এম ইজ আর এর যে এক্সাম্পল, এটা এখান থেকে দেখতে পারতেছেন। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো একটা কাজ শেষ হয়েছে, মানে হয়তো অতীতে কাজটা শুরু হয়েছে, বর্তমানে সে শেষ হয়েছে এবং বর্তমানের সাথে তার সম্পর্ক আছে। শেষ হয়েছে, তার প্রভাবও হয়তো কিছু একটা আছে, বা শেষ হয়েছে, সে শেষ হওয়ার যে একটা অনুভূতি, সেই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। ওকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটারও একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছে। আমরা আগে দেখছি ভার্বের ৩টা ফর্ম থাকে, সবার পরে যে ফর্মটা সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এটাকে ভার্ব 3 নামে হচ্ছে দেখা এখানে, এবং অবজেক্ট থাকবে। এখন কথা হচ্ছে হ্যাভ হ্যাজ কখন হবে? যখন হচ্ছে সিঙ্গুলার নাম্বার থাকবে, ধরেন যে ইট, ইটের সাথে হ্যাজ হবে, হি সি তার সাথে হচ্ছে হ্যাজ হবে, এবং যখন আই থাকবে এবং প্লুরাল নাম্বার থাকবে, আমরা বা তোমরা, তাহলে হচ্ছে তখন হ্যাভ বসবে। তো আমরা দেখি উদাহরণ, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এই আই সাবজেক্ট হিসেবে বসছে এবং যেহেতু আয়ের সাথে হ্যাভ বসে, হ্যাভ বসছে। ফিনিশে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড, ফিনিশড এখানে বসছে মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করেছি। শি হ্যাজ গন হোম, সে বাসায় গেছে। উই হ্যাভ সিন দ্য মুভি, আমরা মুভিটা দেখেছি। ওকে, এই যে আমরা মুভিটা দেখেছি, সে বাসায় গেছে, আমি কাজটা শেষ করছি, এটার সাথে কিন্তু বর্তমানে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কাজটা শেষ হয়েছে, তারপরে বর্তমানের সাথে এর একটা সম্পর্ক আছে। এই জিনিসটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা চলে যাব পাস্ট টেন্সে। আমরা জানি পাস্ট, পাস্ট মানে হচ্ছে অতীত বা আগে যে কাজগুলো ঘটছে সেটা হচ্ছে আপনার পাস্ট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখব যে অতীতকালে অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এইটার আমরা হচ্ছে দেখি, গঠন দেখি, স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা ভার্ব টু বলি, প্লাস অবজেক্ট। ওকে,
সাবজেক্ট এখানে আই আসছে, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ভিজিটেড, অবজেক্ট হচ্ছে মাই ভিলেজেস। আমি আমার গ্রাম ঘুরেছিলাম। শি রোড এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এই রোড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং ভিজিটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আপনার হয়তো আগে দেখবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মও কিন্তু ভিজিটেড। ওকে, কিছু কিছু ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই থাকে। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিল বা চলমান ছিল, কাজ চলছিল, সেক্ষেত্রে আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। এইটার একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো ওয়াজ কখন, ওয়্যার কখন? ওয়াজ যখন সিঙ্গুলার জিনিস থাকবে, হি সি এবং আই থাকবে, তখন হচ্ছে আমরা ওয়াজ ব্যবহার করব। অ্যান্ড ওয়্যার যখন একাধিক জিনিস থাকবে, আমরা তোমরা থাকবে, উই দে, তখন হচ্ছে ওয়্যার ব্যবহৃত হবে। তো আমরা স্ট্রাকচার দেখি। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছিলাম, অতীতে একটা বই আমি পড়তেছিলাম। দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতেছিল। এবার আসি ফিউচার টেন্সের মধ্যে আমাদের একটা টেন্স জানতে হবে, সেটা ফিউচার মানে আমরা জানি অতীত, সরি ভবিষ্যৎ। আই এম রিয়েলি সরি ফর দিস। সো ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে বা ঘটবে, আমরা যেরকম প্রিডিকশন করি না যে ভবিষ্যতে হয়তো এটা হতে পারে বা এটা হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এটার গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে মেইন ফর্ম বা বেস ফর্ম আমরা বলতে পারি, সেটা হচ্ছে সেই ভার্বের ফর্মে অবজেক্ট থাকবে। তো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল অ্যারাইভ টুমোরো, দে উইল অ্যারাইভ টুমোরো, তারা আগামীকাল আসবে। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এই যে ভবিষ্যতে যখন আমি কোনো একটা কাজ করব, কোনো একটা কাজ ঘটবে, এটা হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এখন কিছু সেন্টেন্স প্যাটার্নস দেখাবো, সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো স্পিকিংয়ের জন্য, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব খুবই সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা জানি সাবজেক্ট কি, ভার্ব কি। আমি করি, এই কথাটা বলতে আমরা মূলত এটা বুঝতে পারি, করি মানে শুধুমাত্র কাজটা। আই স্লিপ, আমি ঘুমাই। হি রানস, সে দৌড়ায়। ওকে, আই স্পিক, আমি বলি। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই শর্টে একটা সেন্টেন্স, বা আমি যেটা করি সেটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। সেকেন্ড যে স্ট্রাকচার, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, মানে এই যে কাজ করা নিয়ে আরও অতিরিক্ত তথ্য দেওয়া। আমি করি, কি করি সেটা নিয়ে তথ্য থাকবে এখানে। আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। আই লাইক এটা দিলে একটা সেন্টেন্স হইতো, যেহেতু কফি ব্যবহার করছে একটু অবজেক্ট এখানে আসছে। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। এবং আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ভ, এম ইজার, এগুলো হচ্ছে বি ভার্ভ। আমরা জানি এম ইজার কখন ব্যবহার করতে হয়, আমরা একটু আগে কথা বলছি। এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি? কোনো একটা ভার্বের দোষ গুণ, আচার আচরণ এগুলো প্রকাশ করে, সংখ্যা পরিমাপ, ধরুন যে দোষ গুণ ইত্যাদি আর কি। হ্যাঁ, তো সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস অ্যাডজেক্টিভ, এটার অর্থ কি? আমি হই এরকম, বা আপনি হন এরকম, বা সে হয় এরকম। তো একজন মানুষ কি রকম, তার দোষ গুণ বোঝাতে মূলত এই সেন্টেন্স স্ট্রাকচারে ব্যবহার করা হয়। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। শি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। এই যে হ্যাপি, টায়ার্ড, এগুলো কিন্তু একটা দোষ গুণ এবং এগুলো কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। ওকে, তো আশা করি আপনারা এই স্ট্রাকচারটা বুঝতে পারছেন। আর বিভাব হিসেবে এখানে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে আসবেন, যেটা যখন প্রয়োজন হবে। এবার আসি সাবজেক্ট প্লাস বিভার প্লাস নাউন। এখানে মূলত নাম বোঝাতে বা কোনো একটা মানুষকে, কোনো একটা জিনিসকে স্পেসিফিকভাবে বোঝাইতে। আমি হই নাম, ধরেন যে আমার নাম নাজমুল, আমি নাজমুল। বা ধরেন যে আমি মানুষ, ওকে, আমি টিচার, আমি শিক্ষক। তো এই নামের বিভিন্ন ধরন আছে। নাম আপনি স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে কারণ নামও বলতে পারেন, বা তার জাতি হিসাবে নাম বলতে পারেন, তার পেশা হিসাবে নাম বলতে পারেন। ওকে, তো বি ভার্বকে আমরা জানি যে অ্যাম ইজ আর। ওকে, আমরা একটু আগেই বলে আসছি। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। হি ইজ এ টিচার, সে একজন টিচার। এই দেখুন এ বসছে, এগুলো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে বোঝায় যে
কোনো একটা জিনিস কয়জন আছে বা হচ্ছে ওইটা নির্দিষ্ট কিনা এগুলো বোঝাচ্ছে। এখন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি, আমি তো একজনকে বোঝাচ্ছে, এজন্য হচ্ছে এ ব্যবহার করা হয়েছে। ওকে, হি ইজ এ টিচার, হি মানে সে বোঝাতে একজন বোঝাচ্ছে, এজন্য হচ্ছে এ ব্যবহার করা হয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নাউন বা নাম দিয়ে হচ্ছে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার দেখব, দেয়ার ইজ বা দেয়ার আর। তো সেখানে কোনো একটা জিনিস আছে, সেখানে আছে। ধরেন যে আমি একটা কথা বলতেছি আমার হচ্ছে নিজেদের বাড়ির সম্পর্কে, আমাদের বাড়ি অনেক বিউটিফুল, অনেক সুন্দর। তো সেখানে হচ্ছে একটা পুকুর আছে মনে করেন। তো সেখানে পুকুর আছে, এই কথাটা বলতে গিয়ে আমরা হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর এই জিনিসটা ব্যবহার করতে পারি। তো সেখানে আছে, এখানে আমরা একটা উদাহরণ দেখি, দেয়ার ইজ এ বুক, সেখানে একটি বই আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস, সেখানে অনেক শিক্ষার্থী আছে। তো দেয়ার ইজ, দেয়ার আর এগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আসি খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার, আমি কাজটা করতে পারি বা তুমি কাজটা করতে পারো, সে কাজটা করতে পারে, তারা এই কাজটা করতে পারে। ওকে, ধরুন যে আমি ইংরেজি বলতে পারি, এই যে বলতে পারা, পারা জিনিসটা দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান। ক্যানের পরে ভার্বের যে বেস ফর্ম, মেইন ফর্ম, এটা এখানে বসছে। ক্যানটা কিন্তু অপরিবর্তিত থাকবে। যাই হোক, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। শি ক্যান কুক, সে রান্না করতে পারে। উই ক্যান সলভ দিস প্রবলেম, আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি একটা গাড়ি চালাতে পারে বা ড্রাইভ করতে পারে। এই যে করতে পারা কোনো একটা কাজ, এটা হচ্ছে এই সুন্দর স্ট্রাকচারটা। এখন এইটার ভাইস ভার্সা আছে বা এটার বিপরীত আছে। যদি আপনি ক্যানের জায়গায় ক্যান নট বা ক্যান্ট যেটাকে আমরা সংক্ষেপে বলি, আপনি যদি এইটা বলেন তাহলে পারাকে না পারা হয়ে যাবে। যদি আমি বলতাম যে আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই কান্ট কুক, শি কান্ট কুক, সে রান্না করতে পারে না। তাহলে ক্যান নট বা ক্যান্ট বললে পারে, পারা হয়ে যাবে না পারা। এবার আসি আরও গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার, সেটা হচ্ছে কেউ যদি কোনো একটা কাজ করতে চায়, ধরুন যে আমি কাজটা করতে চাই, এখানে কাজ হচ্ছে যে কোনো কাজ হতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। শি ওয়ান্টস টু স্টাডি অ্যাব্রোড, সে দেশের বাইরে পড়তে চায়। দে ওয়ান্ট টু ট্রাভেল, তারা ট্রাভেল করতে চায়। তাহলে যদি আমি বলতে চাই যে কেউ কোনো একটা কাজ করতে চাই, তখন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস বেস ভার্ব এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার আসি আর একটা সেন্টেন্স স্ট্রাকচার, পছন্দ করা বা অপছন্দ করা। আমি হয়তো কথা বলতেছি, আমার কথা বলতে ভাল লাগতেছে, কথা বলতে আমি পছন্দ করি, বা আমি ধরুন শীতকাল পছন্দ করি। এরকম পছন্দ করা না পছন্দ করা এই জিনিসগুলো সেন্টেন্সের মাধ্যমে খুব সহজেই বা খুব ভালো করে প্রকাশ করা যায়। সাবজেক্ট প্লাস লাইক, লাইকের পরে ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন এই ভার্বের সাথে আইএনজি যোগ হলো কেন? কারণ এখানে আগে একটা ভার্ব আছে, লাইক একটা ভার্ব, এই ভার্বের পরে যখন আরেকটা ভার্ব বসবে তখন সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যাই হোক, সেটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো। তো কোনো একটা কাজ পছন্দ করি বা অপছন্দ করি, এই জিনিসটা নিয়েও হচ্ছে সেন্টেন্স রয়েছে। আই লাইক রিডিং, আমি বই পড়তে পছন্দ করি। শি লাভস কুকিং বা শি লাইকস কুকিং দেওয়া যেতে পারে, সে রান্না করতে ভালোবাসে। হি লাইকস ওয়েটিং, সে অপেক্ষা করতেও হচ্ছে ভালোবাসে বা পছন্দ করে। বা হি হেটস ওয়েটিং, সে অপেক্ষা করতে ঘৃণা করে। তো পছন্দ করা অপছন্দ করা নিয়ে আমরা হচ্ছে লাইক ব্যবহার করে, ভাবের সাথে আইএনজি ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার আসি আর একটা সেন্টেন্স স্ট্রাকচার, সেটা হচ্ছে আমার বা আপনার কোনো একটা জিনিস আছে, হ্যাঁ, যে আছে বা থাকা এইটা প্রকাশ করতে আমরা হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার করে একটা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট। আছে কোন জিনিসটা আছে, এইটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। আই হ্যাভ এ ব্রাদার, আমার একটা ভাই আছে। শি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। উই হ্যাভ এ স্মল হাউস, আমাদের একটা ছোট ঘর আছে। এই যে কোনো একটা জিনিস আছে, এই আছেকে প্রকাশ করতে আমরা হচ্ছে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে পারি। এবং হ্যাভ বা হ্যাজের ব্যবহার নিয়েও কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। একটা ভালো আইএলটিএস স্কোর স্কলারশিপ পেতে আপনাকে অন্যদের তুলনায় অনেক এগিয়ে রাখবে। আমাদের কমপ্লিট আইএলটিএস কোর্সে আপনারা গ্রামার ও মক টেস্ট সহ পরিপূর্ণ আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন। কোর্সে অ্যাডমিশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। এবার আসি, আমার কোনো একটা জিনিস আছে আমরা বলছি, এবার আসি আমার কোনো একটা জিনিস ছিল, মানে অতীতের কোনো একটা জিনিস, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি? সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাডের পরে হচ্ছে নাউন। আমার
আগে কোনো একটা জিনিস ছিল। এই ছিল আমরা হ্যাড দ্বারা প্রকাশ করছি এবং কি ছিল এটা হচ্ছে নাউন দ্বারা বা এখানে আমরা অবজেক্টও বলতে পারি। ধরেন আই হ্যাড এ গ্রেট ডে। আমার একটা ভালো দিন ছিল। সেটা হচ্ছে আগের যেকোনো একটা দিন হইতে পারে। শি হ্যাড এ প্রবলেম। তার একটা সমস্যা ছিল। উই হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। গতকাল আমাদের একটা মিটিং ছিল। ওকে? তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন বা অবজেক্টিভ দিয়ে আমরা আগে কোনো একটা জিনিস ছিল এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আসি দেয়ার ইজ বা দেয়ার আর। তারপর হচ্ছে প্লেস। কোনো জায়গায় হচ্ছে কোনো একটা জিনিস আছে। ওকে? একাধিক জিনিসও থাকতে পারে বা একটা জিনিসও থাকতে পারে। ওকে? তো সেখানে একটা জিনিস আছে বা ওখানে একটা জিনিস আছে, ওখানে একাধিক জিনিস আছে। এইটা বোঝাতে হচ্ছে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর তারপর প্লেস এই জিনিসটা ব্যবহার করতে পারি বা প্লেসের জায়গায় আমরা যে জিনিসটা আছে সেটাও ব্যবহার করতে পারি। অবজেক্ট দিলাম আমি। ওকে? তো দেয়ার ইজ এ পার্ক নিয়ার মাই হাউস। সেখানে একটা পার্ক আছে নিয়ার মাই হাউস আমার বাসার কাছে। দেয়ার আর মেনি শপ ইন মাই এরিয়া। সেখানে অনেক দোকান আছে আমার এরিয়াতে বা আমার এরিয়াতে অনেক দোকান আছে। এখানে যেহেতু আমার এরিয়া বলতে বোঝাচ্ছে হচ্ছে সেখানে বা জায়গাটাকে সেক্ষেত্রে আমার এরিয়া বা আমার এদিকে অনেক দোকান আছে বলার জন্য আমরা সেখানে ইউজ করি নাই। দেয়ার ইজ এ প্রবলেম। সেখানে একটু সমস্যা আছে। আপনি এই জিনিসটা দেখলে বুঝবেন যে এই জিনিসের স্ট্রাকচার খুব ভালো করে ফলো করছে। দেয়ার ইজ এ প্রবলেম সেখানে একটি সমস্যা আছে। এখানে দেয়ার ইজ ব্যবহার করছে এবং এ প্রবলেম হচ্ছে আপনার অবজেক্টিভটা হচ্ছে বোঝাচ্ছে বা আমরা আগে হচ্ছে প্লেস ব্যবহার করছি এখানে। আমরা যখন প্লেস ব্যবহার করব মাই হাউস তখন আমরা দেয়ার ইজ সেই জায়গার হচ্ছে এই কথাটা বলবো না। অর্থাৎ আমার বাড়ির পাশে একটা পার্ক আছে। দেয়ার ইজ জিনিসটা সেন্টেন্সে ব্যবহার হবে কিন্তু অর্থে সেরকম ব্যবহার হবে না। যাই হোক, এখন আমরা আরেকটা স্ট্রাকচার যাব। কোনো একটা জিনিস কী রকম, ভালো বা মন্দ বা সেটার কী রূপ সেটা বোঝাতে হচ্ছে আমরা ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো মন্দ, দোষ গুণ, আচার আচরণ, সংখ্যা পরিমাপ এগুলোর জন্য ব্যবহার করতে পারি। তো ইট ইজ দিয়ে আমরা সেন্টেন্স দেখব। ইট ইজ ডিফিকাল্ট। এটা কঠিন। ইট ইজ ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। ইটস ইম্পর্ট্যান্ট। এটা গুরুত্বপূর্ণ। এই যে দেখলাম আমরা হচ্ছে ডিফিকাল্ট, ইন্টারেস্টিং, ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে এক একটা দোষ গুণ। ওকে? তো কোনো একটা জিনিস কীরকম এটা বোঝাতে হচ্ছে আমরা ইট ইজ দিয়ে বাক্য তৈরি করতে পারি। এবার আসি আমরা অতীতে কোনো একটা কাজ করতাম, আমাদের হ্যাবিটের মধ্যে ছিল, রেগুলার করতাম। সাবজেক্ট প্লাস ইউজ টু, এখানে আমি হইতে পারি, আপনি হইতে পারেন, প্লাস ভার্ব, ভার্বের যে বেস ফ্রম। তো আমি কাজটা করতাম বা সে কাজটা করতো। আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম। শি ইউজ টু লিভ ইন ঢাকা। সে ঢাকায় থাকতো। উই ইউজ টু স্টাডি টুগেদার। আমরা একসাথে পড়াশোনা করতাম। এই যে ইউজ টু দিয়ে হচ্ছে আমরা অতীতে আগে একটা কাজ করতাম রেগুলারলি, এটা বোঝাতে হচ্ছে আমরা ইউজ টু ব্যবহার করে এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করব। এবার আসি আমার কোনো একটা কাজ করা প্রয়োজন বা আপনার কোনো একটা কাজ করা প্রয়োজন, এইটা বোঝাতে আমরা কি সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব। আই নিড টু স্টাডি। আমার পড়া প্রয়োজন। শি নিডস টু ওয়ার্ক হার্ড। তার কঠোর কাজ করা প্রয়োজন। উই নিড টু ইমপ্রুভ আওয়ার স্কিলস। আমাদের দক্ষতা ইমপ্রুভ করা, উন্নত করা প্রয়োজন। এই যে যখন কাজ করা প্রয়োজন সেটা বোঝাতে আমরা হচ্ছে নিড টু ব্যবহার করব এবং সে কী কাজটা করা প্রয়োজন সেই কাজটা বোঝাতে আমরা ভার্বের জায়গায় এটা বসাবো। এখানে স্টাডি হচ্ছে আপনার ভার্ব, ওয়ার্ক হচ্ছে আপনার ভার্ব, ইমপ্রুভ হচ্ছে আপনার ভার্ব। ওকে? এবার আসি আমরা কোনো একটা কাজ করতে চেষ্টা করি বা আমি একটা কাজ করতে চেষ্টা করি। হ্যাঁ? এই চেষ্টা করি এই জিনিসটা বোঝাতে আমরা স্ট্রাকচার ব্যবহার করব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রাই টু প্লাস ভার্বের ওয়ান। ওকে? আগে বলছি আমরা একটা কাজ করতে চাই, এখন হচ্ছে আমরা করতে চেষ্টা করি। আই ট্রাই টু প্র্যাকটিস ডেইলি। আমি হচ্ছে ডেইলি বা প্রত্যেকদিন অনুশীলন করার চেষ্টা করি। শি ট্রাইস টু স্টে পজিটিভ। সে সবসময় হচ্ছে পজিটিভ থাকতে চেষ্টা করে। উই ট্রাই টু হেল্প ইচ আদার। আমরা একে অপরকে সাহায্য করতে চেষ্টা করি। এই যে প্র্যাকটিস, স্টে, হেল্প এগুলো হচ্ছে আপনার ভার্ব। ওকে? এবং ট্রাই টু এগুলো হচ্ছে যে চেষ্টা করা এই জিনিসটা হচ্ছে ট্রাই টু। এবার আসি প্রশ্ন করার ক্ষেত্রে। এটা আমাদের সর্বশেষ স্লাইড, মানে সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে। তুমি কি কাজটা করো? বা আমি কি কাজটা করি? হ্যাঁ, তোমরা কি কাজটা করো? বা আরেকটা স্ট্রাকচার হচ্ছে তোমরা কি এরকম?
এগুলো বোঝাতে আমরা হচ্ছে একটা স্ট্রাকচার ব্যবহার করি। আগে দেখি তুমি কি কাজটা করো? ডু প্লাস সাবজেক্ট। এখানে আমি হতে পারি, আপনি হতে পারেন প্লাস ভার্ব বা কোন কাজটা করো? ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? ডু ইউ? ইউ হচ্ছে আপনার এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আপনার লাইক এবং কফি হচ্ছে অবজেক্ট। তুমি যদি আমি বলতাম ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? এটাও একটা অর্থ আসতো। এখন ডু ইউ লাইক কফি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তুমি কি হচ্ছে কফি পছন্দ করো। ওকে। আবার ডু ইউ স্টাডি ইংলিশ? তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ডু স্টাডি ইংলিশ। হ্যাঁ, তুমি কি ইংরেজি পড়ো? আবার দেখি তোমরা কি এরকম? আর প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো একটা ভার্বের দোষ গুণ বোঝাবে। তো আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? আর ইউ বিজি? তুমি কি ব্যস্ত? ওকে? তো এই ২ টা জিনিস হচ্ছে এই ২ টার উদাহরণ। আপনারা যদি স্ট্রাকচারটা দেখে এরকম সেন্টেন্সগুলো ফলো করেন এবং নিজেরা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনারা আপনাদের আশেপাশে চলমান বা আপনার সম্পর্কে সহজ বিভিন্ন সেন্টেন্স আপনারা খুব ইজিলি তৈরি করে ফেলতেছেন। তো ভিউয়ার্স, আমি মূলত স্পিকিং নিয়ে ৩ টা ভিডিও তৈরি করব। মানে জেনারেল স্পিকিং, সেখান থেকে আমরা আইএলটিএস স্পিকিং এ চলে যাব। এইটা হচ্ছে ৩ টার মধ্যে ১ম ভিডিও। এটাকে আমি লেভেল 1 বলবো। আমাদের লেভেল 2 এর ভিডিওটা গতকালকে আপলোড হয়ে গেছে। তো লেভেল 2 এর ভিডিওটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে এবং ১ম কমেন্টে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমরা লেভেল 3 তে হচ্ছে আমরা যে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখলাম, ওইগুলো সরাসরি আমরা আইএলটিএস স্পিকিং ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। ওকে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।